আসসালামু আলাইকুম। শুরু করছি অবরুদ্ধ নিশীথ উপন্যাস। লিখেছেন তেজস্মিতা মুর্তজান। পর্ব সংখ্যা ৫৪। ক্লাব ঘরে ফের আগুন জ্বলেছিল সেদিন। তখন দুপুর ১২টা। ওয়ার্কশপের দুজন ছেলে বাদে সবগুলো একচোটে দৌড়ালো ক্লাবের দিকে। ওটা ওদের প্রাণের স্থল। রাতে শুধু ঘুমানো হয় বাড়িতে। সকাল থেকে রাত ওখানেই কাত। আজ কিছুদিন পাটোয়ারি বাড়ির নিরাপত্তা বৃদ্ধিতে ওদেরকে এ বাড়ির একতলা ভবনে থাকতে হচ্ছে। হন্য হয়ে লাঠি ছুরি দা নিয়ে ছুটল সবগুলো। কোনো দিকে খেয়াল নেই, যারা আগুন লাগিয়েছে তাদের রক্ত দিয়ে আগুন নেভানো হবে আজ। দুর্ভাগ্যবশত কাউকেই পেয়েছিল না ওরা। শুধু আগুন জ্বলছে, বহর বাড়ছে। ওয়ার্কশপের দুজন দেখল তার খানিক পর পলাশ ও মাঝার ঢুকছে। দুজন উঠে কপালে হাত ঠেকিয়ে সালাম দিয়েছিল তড়িঘড়ি। পলাশ এবার বেশ কিছুদিন পর আসলো। আগে প্রায় দিনই তাকে গোডাউনে আসতে দেখা যেত, কিন্তু মাঝার কেন সাথে এসেছে তা জিজ্ঞেস করার সাহস পলাশের কাছে ওদের নেই। রাগ হলো মাঝারকে দেখে, তবু কিছু বলার নেই। পলাশ মানুষ নয়। তাছাড়া ওরা দুজন দুশ্চিন্তায়। জয় ও হামজা ফিরে এই ঘটনার জন্য কি করবে? পৌরসভার জরুরি অধিবেশনে থাকলে হামজাকে কল বা কোনো প্রকার তলব সম্পূর্ণ নিষিদ্ধ। দুশ্চিন্তায় ছিটিয়েছিল দুজন। পলাশ হেলে দুলে বাড়ির মেন ফটক পেরিয়ে ভেতরে ঢুকে গিয়েছিল। ক্লাবঘর এমনিতেই বিরোধী পক্ষের আগের হামলায় ভঙ্গুর হয়ে পড়েছিল। আজকের আগুন পেট্রোল ঢেলে জ্বালানো হয়েছে। দাউ দাউ করে শুধু ওপরে উঠছিল। অতগুলো ছেলে মিলেও হিমশিম খেয়ে যাচ্ছিল আগুন নিয়ন্ত্রণে আনতে। সাধারণ লোকজন এসব থেকে দূরে থাকার চেষ্টা করে সবসময়ই। পলাশ গতরাতে জয়কে কল করে একটা প্রস্তাব রাখল। বাপ, আয় একটা ডিসকাশনে যাই। আমার কাঁচামাল বর্ডারে আটকে আছে, দুজন গিয়ে ছাড়িয়ে নিয়ে আসি। এই ফাঁকে কথা হবে। আপনি কোথায়? এখন জয়পুরহাট। বর্ডারে তো আপনার মাল আসে না। জয়পুর বর্ডারের কাছাকাছিও না তেমন। আর আপনার মাল আসে বন্দরে। তো জয়পুরহাট কি করছেন? একটা কাজে এসেছিলাম। আচ্ছা, তুই আমায় বিশ্বাস করতে পারিস না কেন? আপনি বিশেষ কি? জয় আমি নিজেকেও বিশ্বাস করে না পলাশ ভাই। এত সতর্কতা দিয়ে কি হবে? তুই আমার যা ক্ষতি করেছিস, আমি ফুল ড্যামেজ জয়। চাইলেও কিছু করার নেই, অন্তত আপাতত। হু হু করে হাসল পলাশ। আয়, মালগুলো ছাড়িয়ে আনি। কাকার কেসটা নিয়ে খুব ঝামেলায় আছি, তোকে দরকার। জয় চুপ ছিল। পলাশ জানে জয় কচুর পাতা, ১০০০ টর পানি ঢাললেও ভিজবে না। চতুরতার ঊর্ধ্বে চলে সে। পলাশ বলল, আমি যদি ক্ষমা করে দিই তোকে? আমি তোর ক্ষতি করেছি, তুই আমার। কাটাকাটি। আমার তোকে দরকার, তোর আমাকে। জয় হাসল। আপনাকে আমার কোনো দরকার নেই, তা জানেন আপনি। জয়ামির হ্যাজ রানস অন হিজ ওন ডিস্টিংক্ট স্ট্রেংথ। আর না সে আপনার কাছে ক্ষমা প্রার্থী। এত নাটক করবেন না আমার সাথে। ঘুরতে যাই না বহুদিন, এই ফাঁকে ঘুরতে আসছি, এর বেশি কিছু না। জয় জানত না পরিস্থিতি এমন হবে। সে বাড়িতে যে কড়া পাহারা বসিয়েছে, তার উপর হামজা ভাই তো জ্বালাতেই থাকছে। হামজাও বলল, গিয়ে ঘুরে আয় একবার, বিট্রে হলেও আছে আমি সামলাতে। অন্তু থাকলে পলাশ ও মাঝার হয়তো তার হাতে বলি হয়ে যেত আজ। পরিস্থিতি ঠিক তরুকে একলা করে ছেড়ে দিয়েছিল সেদিন দুজন রাক্ষসের হাতে। দুর্বল তরু, মানসিকভাবেও দুর্বল, পেরে ওঠেনি। তরুর ওড়না খুলে এক প্রান্ত ছিঁড়ে সেটা তরুর মুখে গুজে দিয়েছিল পলাশ। গোঙানির আওয়াজটুকু বের হয়নি গলা থেকে। মাঝারকে তরুর দিকে ছেড়ে দিয়ে সে সোফায় বসল, যেমনটা নাটকের দর্শকেরা মঞ্চের সম্মুখে বসে। তরুর চোখের কাতরতায় পলাশ নিজের সবকিছু হারানোর যন্ত্রণা একটু একটু মূল্য ফেরত পেয়েছে, যা সে জয়ের বউয়ের সাথে করতে পারেনি। সেই অতৃপ্ততাটুকু পূরণ করেছে। অন্তুকে জয় ছাড়িয়ে এনেছিল তাকে অপমান করে, সেই সুরটুকু শোষণ করে নিল। এরপর গেল সে তরুর শেষ সময়ে। বিশাল পাটোয়ারি বাড়ির মাঝ মেঝেতে নরক নেমেছিল সেদিন। তরুর ছিন্ন ভিন্ন দেহটা বেহুশ পড়ে আছে তখন। প্যান্টের চেন লাগিয়ে তৃপ্ত মুখে পলাশের পাশে এসে ধপ করে বসল মাঝার। পলাশ পিঠ চাপড়ে হাসল।
নীরবে সাব্বাসী জানালো মাঝারের পুরুষত্বকে। অজ্ঞান তরুকে তোলা দরকার। এমনিতেই মুখে কাপড় গোজা থাকায় চিৎকার শোনা যাচ্ছিল না। পলাশ খুব অসন্তুষ্ট তাতে। আবার যদি বেহুশ থাকে হলো। পানি ছেটানো হলো মুখে। শরীরে হাত দেয়া যাচ্ছিল না। জ্বরে চিরচির করে পুড়ছে যেন ছোট্ট নাজুক দেহটা। তরুর শ্বাসের গতি তখন খুব ধীর। চোখ খুলতে পারছিল না ঠিক মতো। চোখ বুঝে খুব ধীরে শ্বাস টেনে নেবার চেষ্টা করেছিল। শরীরে বিভিন্ন স্থানে আঁচড় খামচিতে চামড়া খসে গেছে। চোখের কোণা দিয়ে টসটসে গরম নোনা জল টুপটুপ করে কয়েক ফোঁটা মেঝেতে পড়ল। তরু পলাশকে চোখের ইশারায় সাবধান করার চেষ্টা করল। জয়ামির তোকে ছাড়বে না রে, একটু চিন্তা কর। আমি তোর ভালোর জন্য বলছি। শোন, একটু সময় দে আমায়। ওই লোকটাকে কথা দিয়েছি আমি, ফিরলে সুজির হালুয়া বের করে দেব। এই শেষ কর্তব্যটুকু করতে দে। ওর আর নেই কেউ রে। আমি না দিলে কেউ দেবে না, খাবেও না আর। বড় বেপরুয়া বেখেয়ালি লোক সে। একটু সময় দে। শেষ মুহূর্তে তরু হেসেছিল। জয় ঝুঁকে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। গলার শিকলের মতো দেখতে চেইনটার লকেটে ঝুলন্ত লেটারটা তরুর শরীর ছুঁয়ে যাচ্ছে। তরু অনুভব করল জয় কি কাঁদছে। তরুর যন্ত্রণায় বুঝি। ছি, একটুও ভালো লাগছিল না দেখতে জয়কে। জয় আমিরকে হাস্যরত সুন্দর দেখায়। ওই কঠিন অবয়বের মুখে মলিনতা একটুও সাজে না। ঠোঁটের কোণে দুষ্টু রসিক হাসি আর চটা ভ্রুর নিচে পড়া গভীর চোখ দুটায় জীবনের ক্লান্তির সংমিশ্রণ বড় মানায়। তরু শেষবার দেখল তার জয়কে। জয় চেয়ে আছে। আরেকজনের কথা তরুর মনে পড়ছিল। উকিল আরমিনকে দেখা হলো না তরুর। ও থাকলে কি এমন হতো ওর সাথে? হামজা ভাইয়ের মুখটা ভেসে উঠেছিল। গম্ভীর বিশালাকায় দাড়ি গুফের মুখটায় একরাশ শ্যামলা মায়া। তরু আস্তে করে চোখ বুঝল। খুব শান্তি লাগছে। জীবনের অবসানে এত সুখ হবে না। জীবন তো অতি নিষ্ঠুর। তার কাছ থেকে ছাড়া পাওয়া তো সুখেরই। তবু বুকে কলিজা ছাড়া যন্ত্রণা। মায়ার টান বলে এটা, মায়ার টান বলে না এটাকে? তাই তো, কিন্তু কিসের মায়া? দুনিয়ার, নাকি কয়েকটা পরিচিত মুখের? একটা আস্ত ছন্ন ছাড়া জয়ামিরের মায়া নয় এটা। এ তো এক চঞ্চল অদ্ভুতুরে পুরুষের মায়া, যার পারফিউমের কৌটাটাও তরু এগিয়েছে। ধুর, কালো জিরে বেটে খাওয়াবে কে জয়ামিরকে? আর কাজু বাদামের পাত্রটাই বা বেডসাইড টেবিলের উপর নিঃশব্দে রেখে আসবে কে? অন্তু আর বাড়িতে গিয়েছিল না। সোজা পাটোয়ারি বাড়ির দিকে রওনা হলো। তরুর জ্বর। এতক্ষণে জয়ামির বেরিয়ে গেছে। মেয়েটা নিশ্চয়ই একা। অসুখী মরবে, তবু মুখ ফুটে বলবে না কিছু। বাড়ির সামনে রিকশা থামতেই ওয়ার্কশপের ছেলে দুটো দ্রুত এগিয়ে এসে সালাম দিল। আসসালামু আলাইকুম ভাবি, ঠিক আছেন? ভাড়া মিটিয়ে রিকশা বিদায় করলো দুজন। অন্তু বলল, ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আর সব কোথায় গেছে? এভাবে বাড়ি ফাঁকা রেখে কোথায় গেছে ওরা? দুজন কাচুমাচু হয়ে গেল। অন্তুর এই পর্যবেক্ষক দৃষ্টিকে ওরা ভয় পায়, ঠিক জয়ের মতোই। আসলে ভাবি, এত হেজিটেশনের কি আছে? বাড়ি ফাঁকা রেখে এভাবে বেরিয়ে গেছে। চারিদিকের অবস্থা তো জানেন, কখন কি হয়। তাছাড়া আপনাদের বড় ভাইয়েরা জানলে বিপদ আপনাদের। আগুন লাগছে ভাবি, কোনো মতে বলল একজন। ভ্রুকুচকে ফেলল অন্তু। কোথায়? ক্লাব ঘরে। ওরা ওখানেই। অন্তর গা শিউরে উঠল। মুহূর্ত দেরি না করে পা ঝাড়া মেরে মুহূর্তের মাঝে ফটক পেরিয়ে সিঁড়ির দিকে দৌড়াল। দোতলার সদর দরজা খোলা দেখে সেদিন অন্তর অন্তরাত্মা থরথরিয়ে উঠেছিল অজানা আশঙ্কাতে। অন্তই প্রথম পেয়েছিল তরুর ছেঁড়া দেহটাকে। বিমূঢ় হয়ে বহুক্ষণ দাঁড়িয়েছিল দেয়াল চেপে ধরে। তরুর দুপায়ের মাঝ দিয়ে রক্তের ধারা নেমেছে, ঠিক যেমন গর্ভপাত হলে হয়। শরীরে রক্তের সাথে লেপ্টে থাকা খণ্ড খণ্ড জামাটায় অসংখ্য ব্লেডের কাটা। ঠিক তেমনি শরীরটা ব্লেডের আঘাতে কাঁচা কাঁচা করা হয়েছে। অন্তু কুড়িয়ে কুড়িয়ে সেদিন 3টা গোটা ও 2 টুকরো ভাঙা রক্তমাখা ব্লেড পেয়েছিল। সেগুলো তরুকে নরক যন্ত্রণা দিতে ব্যবহৃত হয়েছে। তখনও পুরো বাড়িটা কবরের মতো অন্ধকার। প্রতিটা জানালা দরজা বন্ধ। এখানে মানুষকে হাজার টুকরো করলেও আওয়াজ বাইরে যাবার নয়। তরু শুয়ে আছে।
এখন তার আর কোনো যন্ত্রণা নেই। শুকনো রক্ত ও যন্ত্রণাগুলো শুয়ে নিয়ে দেহটা পরম আরামে শায়িত এখন। অন্তু নিজের দেহ থেকে ওড়নাটা খুলে আস্তে করে তরুর নগ্ন দেহটার চাপা দিল। হাত দুটো শক লাগা রোগীর মতো থরথর করে খাচ্ছিল। অন্তর কান্না আর আত্মচিৎকারগুলো আর বাইরে আসেনি। সে বহু আগেই শব্দ করে কাঁদতে না ভুললেও সেদিন তার কান্নায় আকাশের ভিত বুঝি কেঁপেই উঠত। মুমতাহিনার কথা মনে পড়ছিল। সেই ভার্সিটির মাঠ, শরীরের সেই সকালে হামজা আর জয়ের বিশাল অবহেলা নিয়ে লোক দেখানো বসে থাকা। কালপ্রিট সেই পলাশী, ভিকটিম সেই এক ধর্ষিতার ছিন্নভিন্ন লাশই। শুধু সময় বাজি পাল্টাচ্ছে। উপরওয়ালা বুঝি ভোলে না কিছুই। এ বাড়িতেই ছোট্ট মুমতাহিনার দেহটাকে হুমায়ুন ও পলাশ মিলে খুবলে খেয়েছিল। দিন ফেরে তো, তুলনামূলক ভয়ানক হয়েই ফেরে। শুধু সময়ের আবর্তন। কিন্তু সময়ের ফেরাটাই ইনসাফ থাকে না, একটুও না। কার পাপ কার ওপর দিয়ে এমন ভয়ানক হয়ে বয়ে যায়? তরুর অপরাধ কি শুধুই পাপীদের আশ্রয়ে আশ্রিতা হওয়া ছিল? এই অপরাধের এত চমকপ্রদ মাসুল, এটা না ইনসাফি নয়? অন্ত ওপরের দিকে চেয়ে অভিযোগ করে ওঠে মালিকের কাছে। উঠে আস্তে আস্তে হেঁটে রুমে যায়। জয়ামিরের ছবিতে রুমের দেয়াল ভর্তি। সেদিকে তাকিয়ে একটা ওড়না গায়ে জড়িয়ে বাড়ির ফোন দিয়ে প্রথমবার হামজাকে কল করল। মেয়র সাহেব, পা ফিরেছে মেয়র সাহেব, তরুর উপর দিয়ে বয়ে গেছে। আসবেন একবার, আসুন বরং বাড়িতে একবার, পাপ দেখবেন। তুলির কান্নার আওয়াজে বাড়ির ইটগুলোতে কাঁপন ধরে যাচ্ছিল সেদিন। এই ছোট্ট তরুকে সে ছোটবেলায় চুল ধরে কত মেরেছে কথা না শুনতে চাইলে। আবার ওই পুচকি মেয়েটাকে ছাড়া একা শুতেই পারত না ঘরে। আজ থেকে কি করে একা থাকবি ওই ঘরে? মেয়েকে সামলাবে কে? চিৎকার করে কাঁদছিল তরু। রিমি পাগলের মতো ফুপাচ্ছিল মেঝের এক কোণে গুটিসুটি মেরে বসে। বারবার হেঁচকি উঠছিল। হামজা শক্ত করে ধরে রইল ওকে। হামজার বুকে মাথা লুকিয়ে চাপা কান্নায় গুকরে উঠল মেয়েটা। পাগলের মতো গোঙাচ্ছিল। হামজার দুহাতের বাহুবন্ধনে রিমিকে শক্ত করে নিজের বুকের মাঝে চেপে ধরে রইল। ভয় পাচ্ছে রিমি, চোখই খুলছে না ভয়ে। হামজা শান্ত চোখে চেয়ে রইল সদর দরজার দিকে। পুলিশ আসবে, এ নিয়ে তার ভাবনা নেই। ওই পাগল আসবে, তারপর কি হবে? তরুর মায়ার মানুষ ঢুকবে এখনই। জয় এলো, খুব ধীরে হেঁটে গিয়ে তরুর লাশের পাশে দাঁড়ালো। আর্মিনের ওনার দিয়ে ঢাকা তরুর দেহটা। ওনাটা রক্তাক্ত হয়ে উঠেছে। রক্তের রংটা বড় প্রিয় জয়ের। আজ ভালো লাগছিল না, চোখের শুলের মতো বিচ্ছিল। অন্ত চুপ করে তরুর গা ঘেঁষে তরুর হাতটা হাতের মুঠোয় নিয়ে জয় আস্তে করে হাঁটু মুড়ে মেঝেতে বসে। অনেকক্ষণ সময় ধরে চেয়ে থাকে তরুর বোঝার চোখ দুটোর দিকে। আলতো হাসে। অন্ত শিউরে ওঠে সেই হাসিতে। এত ভৌতিক সেই হাসি। জয় পারে, কঠোর এক ভৌতিক হাসির মালিক সে। সেই হাসিতে কি থাকে তা বলা মুশকিল। তবু আর মনে কিভাবে যেন হাসতে পারে এই লোক। চোখের শিরা উপশিরারা রক্তিম লাল, স্বচ্ছ পানির দানা ভাসছিল। সেই চোখ মেলে চেয়ে জয় শুধুই হেসেছিল নিঃশব্দে। তরুর মুখের ওপর অল্প ঝুঁকে পড়ে বলেছিল, তুই জয়ামিরকে ক্ষমা করিস না তরু। তবে সে মরেনি এখনো। নিজের বাঁ হাতটা তুলে যখন তরুর তপ্ত কপালটা ছিল, হাতের ধাতব রূপলি ব্রেসলেটটা তরুর বদ্ধ চোখের পাতায় বিছিয়ে পড়ে। জয় আরেকটু ঝুঁকে মুচকি হেসে ফিসফিস করে বলেছিল, আমি এখনো বেঁচে আছি। তোর কবরের ডানে বায়ে মাঝার আর পলাশের ধরহীন মাথা দুটো দাফন করব আমি, কথা দিলাম। তবু ক্ষমা করিস না আমায়, একটুও না কিন্তু, খবরদার। সেদিন কেউ দেখতে পায়নি জয়ামিরের বাম গাল বেয়ে নেমে যাওয়া এক ফোঁটা নোনা পানি ঠোঁটের বিভাজনে গিয়ে মিশেছে। ওভাবে জয়ামির মেঝের দিকে ঝুঁকে বসা থেকে উঠে দাঁড়ায়। হেঁটে গিয়ে ফ্রিজ খুলে কন্টেইনার বক্সটা বের করে সুজির মিষ্টি দুটো এক গালে ঢুকিয়ে খুব তৃপ্তি সহকারে চিবিয়ে গিলল। সে কম করে খেতে পারে না। এই বড় বড় লোকমায় খাবার খাওয়া তরু কত আবেশ নিয়ে দেখত। ডাইনিং টেবিলের কাছে গিয়ে জগ উপর করে ধরে ঢকঢক করে লিটারখানেক পানি খেল জয়। সে খুব রিল্যাক্স। আরাম করে গামছা টেনে নিয়ে মুখ মুছল। এরপর পায়ের টাকনুর উপর প্যান্ট গোটাতে গোটাতে ঝুঁকে হেঁটে বেরিয়ে গেল বাড়ির বাহিরে। কত কাজ এখন,
পুলিশ আসবে, ইন্টেগ্রোগেট করবে, লোকজনের ভিড় জমবে, খবর বেরোবে, অনেক কাজ। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের 54 নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মূর্তচান, পর্ব সংখ্যা 55। মিস ক্যাথারিন সংসার ত্যাগী, ধর্মভীরু ও নরম মনের সরল নারী। এসব হিংস্রতাকে খুব সহজে নিতে পারছিলেন না। একটু একটু করে বুঝতে পারছিলেন তার সম্মুখে বসে থাকা নারীটি এমন সাময়িক খোলসে আবদ্ধ কেন। কি কি দেখে এই সময় এসেছে মাহেজাবিন, তা মেলাতে মেলাতে খেয়াল করলেন। মাহেজাবিন আনমনা হয়ে উঠেছে। জিজ্ঞেস করলেন, কি ভাবছ? মাহেজাবিন চোখ তুলে তাকালো। মাদাম, আপনি সেদিন জিজ্ঞেস করেছিলেন না আমার অনুশোচনা আছে কিনা? সেদিন হয়েছিল, আজ অব্দি পিছু ছাড়েনি তা। তরুণ মৃত্যুর জন্য তুমি নিজেকে দায়ী করছ? দায়ী তো আমি। নেভার মাই চাইল্ড। মাহেজাবিন মলিন হাসে। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার উপর ঝেড়েছে। জয়ামির অনেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছাতে পারেনি। আর তার সবটাই পরোক্ষভাবে তরুষ হয়েছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অব্দি জয়ামিরের সাহায্য দরকার হতো, আর না তার জের ধরে এতগুলো দিন পর ওই নাজুক মেয়েটা। ইটস ইউর মিসকনসেপশন গার্ল। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রমাটাইজ হয়েছ, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমাতে চাইছ। আমি শুধু ভাবছি জয়ামির কি করেছিল এর প্রেক্ষিতে। মাহেজাবিন ক্ষীণ হাসল। তার কাছে আশা করছেন কিছু? আপনি কি অধর্ম করতে চান মাদাম? মাদাম মুচকি হেসে ফেললেন। আশা তো তুমিও করেছ, ওর ওপর আশা না করা যায় নাকি? মায়াজাবিন ভ্রু কুচকাল। আপনি কি বশীভূত হয়ে পড়ছেন সেই খল লোকটির ধারা মাদাম? মিস ক্যাথারিন চুপচাপ চেয়ে থেকে কেবল মুচকি হেসে বললেন, অধর্ম? না না, অধর্ম কেন বলছো? জয়ামিরকে এক শব্দে বর্ণনা করবার সাধ্যই আমার নেই। তথাপি সামথিং হ্যাজ ডিস্টিংক্ট ফিচার ইন হিম, না? ক্যান ইউ ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট এ সিনার, বাট অলসো সামথিং মোর। ইউ কান্ট অ্যাভয়েড হিজ অফেন্স অলসো মাদাম, নন দ্য লেস। হোয়াট? মিস ক্যাথারিন তাকিয়ে রইলেন। মৃদু হাস্য চেহারা ওনার, সরল শুদ্ধ চাহনি। তরুর লাশ নিয়ে যাবার পর অন্তু সোফাতে বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল। তার চোখে পানি নেই, কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তে ফেলছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে। শেষে থানার ওসি এলেন, বললেন, দেখো, আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্তস্বরে বলল, আপনার আইন যে বহুত আগে থাপ্পায় রাখছি স্যার। আমার কাছে আইনের কথা না বললেই নয়। আমরা যদি বিচার না চাই, আমাদের কোনো অভিযোগ নাই। ও ধুনের কেস ফাইল হয়েছে, আর হাজারটা ফাইলের মতো ওইটাও জমা রাখেন গা। থানার আলমারিগুলো কিসের জন্য? এরপরে কথা কাটাকাটির কাজটা হামজা করেছে, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষার দোষ আছে। সে পোস্টমর্টম তো দূর, কোনো তদন্তও করতে চায় না। রিপোর্ট অবধি লেখাতে রাজি নয়। পুলিশ তো আর তা শুনবে না। আর কিছু না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর জুরি মেলা ভার। কবরে তরুর দেহ নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয় তরুর ক্ষতবিক্ষত মুখটার উপর ফেলল, তা ঝরঝর করে পড়ল তরুর বিচ্ছিন্ন দেহটার উপর। জয়ের মনে হলো এটা মাটি নয়, তরুর মায়ার মাঝে এক অন্তরায়, যা লাল ফুল মাটি হয়ে ঝরছে। এই অন্তরালের পেছনে তরু লুকিয়ে পড়ছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হলো, সবাই স্বার্থপর। উফ, কেন কেন জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এ জন্মে? তার মায়ার মানুষ কেউ নেই কেন? কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দ, তোর জন্য বানিয়েছি। তরু বলতো, সে আজ চলে যাচ্ছে। কেউ বলেনি, ও জয়, এত আঘাত কোত্থেকে পেয়েছিস? আর বাইরে যাবি না খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে
ঠ্যাং নুলা করে ঘরে বসিয়ে রাখবো। অনেক রাতে বাড়ি ফিরলে কারো ভয় ছিল না যে কেউ হয়তো গম্ভীর স্বরে বলবে, জয়, কোথায় ছিলে এতক্ষণ? জয়ের মা, তোমার ছেলের চালচলন না বদলালে বলে দিলাম আমার বাড়িতে ওই জানোয়ারের জায়গা হবে না। তরু বলতো, আস্তে আস্তে বলতো, এসব না করলেই না, কাল থেকে কোথাও বের হবে না। এই আঘাত না শুকানো অবধি কোথাও গেলে? জয় জিজ্ঞেস করত, গেলে কি? তুই পুচকে আমার কি করবি রে? তরু অভিমান আর ভয়ে চুপসে যেত, তবু চোখে কাতরতা। ওই চোখ বলতে চায়, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়। আপনি জানেন না, এইসব ঘা দেখে গিয়ে সারা রাত ফুপড়ে কাঁদি আমি। আমার সহ্য হয় না আপনার ব্যথা। মারপিট করবেন না আর, এত শত্রু পয়দা করবেন না, ঠিকমতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেয়া, জ্বরে পোড়া কপালটা টিপে দেয়া, তাতে সযত্নে জলপট্টি দেবার মায়ার নারীটাকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সইতে হবে না তরুকে, সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমাস খাটার দিন বুঝি ফুরালো তরুর। জয় আর ধমকে ডেকে বলল না, এই, প্যান্টটা ধুয়ে দিসনি কেন? এখনকার বালটা পরে বের হবো আমি। সবকিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়ছে দেখো। জয়ের কপালে শিরা ফুলে উঠল ক্ষোভে, চিৎকার করে বলতে ইচ্ছে করল, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা, ভয় ভয় চোখে তাকা একবার। আমার দেখ, চোখ লাল হয়ে আসছে, গলায় কিছু দলা হয়ে আছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবো, আর বাড়ি ফিরবো না কিন্তু। শেষবার বলছি, তাকাবি কিনা বল, আস্তে করে বল। মন খারাপ আপনার? বল বল বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু, আমি কাঁচা, হেরে যাবো এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমার ধমক শোনার কেউ নেই। বাড়িতে মাছ রান্না হলে আমায় আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে এনে পাতে দেবার কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানাবে আমার? কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগলো। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও ঠিক একইভাবে হয়েছে। কেউ একজন এভাবেই করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, কান্নারত এক নারীর মুখ, হাসপাতালের মেঝেতে বসা। চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে, পরে স্পষ্ট হলো। আরমিন কাঁদছে, আমজাদ সাহেব শুয়ে আছেন। জয় দূরে দাঁড়ানো ছিল সেদিন, দেখেছিল আরমিনকে কাঁদতে। ঈশার আজানের পরে কবরস্থান থেকে ফিরল পুরুষেরা। হামজা এসে বসল অন্তুর পাশে, একটু দূরে, মেঝের দিকে ঝুঁকে বসে দু হাতে মুখ কপাল চেপে ধরে বসে রইল। তরুর মা বুক চাপড়ে কাঁদছিল তখন। অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর উপর ঝুঁকে বসল। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তুর চাপা ক্ষোভ ও ঘৃণায় ভারাক্রান্ত। অন্তুর খুব স্থির শান্ত স্বরে বলতে শুরু করল, পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকে ভস্ম করে মেয়র সাহেব। আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠকয়লায় ছায়ে পরিণত করবে। মমতাহিনীও ঠিক এভাবেই তরুর মতো ছটফট করেছিল। আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ, কোনো কারণে ওর ভাইদের উপর প্রতিশোধে এত নিচে নামা যায় যদি, যে ছোট্ট মেয়ে রেহাই না পায়, তরুই বা কেন পাবে? সেও তো পাপ করেছে। আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ারের মতো খাবলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো ধারে বসে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার অপর পাশে। চুপচাপ দুই ভাই শুনল শুধু অন্তুর ধিক্কার। আমার সম্মান, বাপ, ভাই, আমার বিধবা ভাবি, তার জন্মের আগে হওয়া অনাথ অনাগত সন্তান, কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয়ামের আমার সম্মানকে মানুষের মুখের থুতু ফেলার সামগ্রীতে পরিণত করেছিল, আজ আপনার বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি ভ্রষ্টা। আমি তো দুর্বল, যাই করেছি তা বোকামি হয়েছে। অথচ ওপরে যিনি খেলেন, সেই মহান সত্তার খুঁটির চাল বড্ড নিখুঁত হয়। তিনি ছাড় দেন, ছেড়ে দেন না, আর তিনি ফিরিয়ে দিলে সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করা ধন আপনার কুঠুরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে।
তাদের যন্ত্রণা আর কাতরতার ভার বইতে পারবেন তো? সবে তো শুরু, এখনো সময় আছে। ফিরে আসুন। আপনার তো পরিবার নেই, তবু যে মানুষগুলোকে নিয়ে একটা পরিবারের মতো ঘুরেছিলেন, তারা একে একে সব বিদায় নিচ্ছে নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না? তৈরি হন সেই মহাক্ষণের জন্য। তবে আফসোস কি জানেন? আপনাদের পাপের দাম এক জন এক জনম দুঃখী নিষ্পাপ মেয়ে প্রতিশোধ করে গেল খানিকটা। রবের বিচার কেন যেন এমন হয়, বুঝি না তার খেলার চাল। অন্ত কাঁদেনি, বুকের আগুনে কাঁপছিল শরীরটা। সেই সাথে কম্পিত ঝংকার তোলা গলার আওয়াজ। হামজা, জয় কেউ কোনো প্রতিবাদ করেনি। চুপচাপ বসেছিল দুই ভাই। তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিব। সকল আনুষ্ঠানিকতা, ইনভেস্টিগেটর, লোকাল পুলিশ, মানুষের ভিড় ইত্যাদি সামলে পাটোয়ারি বাড়ি খালি হলো টানা ৮-১০ ঘন্টা বাদে রাত ১০টার দিকে। জয় রুমে এলো 11:30টার দিকে। অন্তু তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়ার্ড্রোব, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেক ছাদ, তামাম ঘরে কিছু খুঁজে হন্য হলো। জয়কে দেখতে তখন মন্ত্রপুত পুতুলের মতো লাগছিল, যেন কেউ মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘুরে পাগলের মতো কিছু খুঁজছে। ঠুকঠাক আওয়াজ বাড়ছিল। জয় উধপ্রান্তের মতো কিছু খুঁজে চলেছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর উলটপালট না করে বলুন আমায়, কি হয়েছে? জয় একবার ফিরে তাকিয়ে আবার খোঁজায় মনোযোগ দিয়ে বলল, ঘরওয়ালি, আমার চাপ্পড় পাচ্ছি না। কোথাও সরিয়ে আসছো নাকি? কই রাখছি মনে পড়তেছে না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ড্রয়ার খুলে দুটো ছোট বড় ড্র্যাগার বের করল। শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কোমরে লুঙ্গির গিঁট শক্ত করল। ড্র্যাগার দুটোর চকচকে মাথা সাদা লুঙ্গির থানে ঘষে মুছে তা গুজল কোমরে। একটা ছোট্ট স্ক্রু ড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দিয়াশলাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখল। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচে চেম্বার খুলে একটা কাপড়ের পুঁটলি বের করে। এটা অন্তুর সেই ওড়না। ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। এর ভেতরে জয় নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্নে জড়িয়ে রেখে দিয়েছিল, নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিভারের পিস্তলটা। অন্তু সেটার ভেতরেই জয়ের ব্যবহৃত আরেক প্রিয় অস্ত্র চাপড়টা রেখে দিয়েছে, যা দিয়ে সাধারণত পশুর মাংস ছাড়ানো হয়। জয় এটাকে কি কাজে ব্যবহার করে তা তখনও জানা হয়নি। সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটা ধারালো প্রান্তটা সযত্নে মুছতে মুছতে এনে জয়ের হাতে তুলে দিল। এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য। সেখানে কাঠিন্য আছে, সাথে আছে এক প্রকার ঘোর পাগলাটে নেশা। অন্তর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন। অন্তু সেদিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান, পাগলা জানোয়ার বধ করতে যাচ্ছেন জয়ামির, জয়ী হয়ে ফিরুন। আমি অপেক্ষায় থাকবো আপনার বিজয়ের। জয় চাপড়টা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছাটা তুলে গলায় পেঁচালো। এক হাতে চাপড় ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন ভেজা চুমু খেল। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। পরাগকে সেদিন অন্তু জিজ্ঞেস করল, আপনি তো রাজন আজগরের বাড়িতেই মানুষ হয়েছিলেন, তাই না? পরাগ ঠোঁট বেঁকিয়ে হাসল। দাসের ছেলের আর মানুষ হওয়া কি ম্যাডাম? রাজন আজগরের বউ চলে গিয়েছিল মুখে লাথি মেরে। রাজন আজগর শুদ্ধ পুরুষ নয়, তার দ্বিতীয় বিয়ের দরকার নেই। আর সেক্ষেত্রে জায়েজ একটা পুত্র সন্তান হবার সুযোগও ছিল না যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝল, তবু বলল, আপনি তো ছিলেন উত্তরসূরি, আপনি হতে কেন পারেন না? তার ঔরসে জন্ম আপনার। সে চরিত্রহীন, তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি এত অজ্ঞতা নন ম্যাডাম। শুনেননি, রাজারা দাসীর সাথে নষ্টামি তো করতো ঠিকই, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়েই রয়ে যেত। সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানদেরই। হাজার হোক পলাশ রাজানেরই ভাইয়ের ছেলে, ওরই রক্ত। আর আমি দাসীর গর্ভের জারজ সন্তান। আমি দাস হয়ে রয়ে গেলাম পলাশের। আপুর স্কুলে পড়তেন আপনি, পড়ালেখা কে করালো? এ কারবার সামলাতে অথবা সহকারী হিসেবে থাকতে পড়ালেখার মেলা দরকার ম্যাডাম।
আমাকে পড়ালেখা করানো হলো। আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করলো নিজের সন্তানের মতো। কিন্তু সেসবের ভিড়ে আমার জন্যই তার সময় থাকতো না। আমি তার আশেপাশে ঘেঁষার সুযোগই পেতাম না। পলাশের গোলামকে পালা হচ্ছিল ওই বাড়িতে। পলাশ যখন কারবারে হাত দেবে, বড় হয়ে আমি তার দাসবৃত্ত খাটব। এই তো। অন্তু চুপচাপ শুনছিল। পরাগ মলিন হাসল। অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম, ছোট থেকেই। কিন্তু রাজকন্যা আর দাসের ছেলে কি কখনো ভাই বোন হতে পারে? যত বড় হতে থাকলাম, পদে পদে টের পেলাম আমার মা একটা দাসী, সাথে পতিতাও। আর আমি দাস। কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হবার আগে সুন্দর একটা ঘটনা ঘটল। পলাশ জীবনে খুন আর ধর্ষণ কত করেছে, সে হিসেবে আমার কাছে নেই। সে হিসেব আমার কাছে নেই। তবে সেইবার সে এক প্রভাবশালীর বউকে তুলে এনে ছিঁড়ে ছুটে খেয়েছিল। ওই কেসটা আর লুকাতে পারা যাচ্ছিল না। তখন কি করলো জানেন? অন্তু বলে উঠল, তার দায়ে আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো। পরাগ জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল। উফ, ম্যাডাম, আপনি যা ব্রিলিয়ান্ট না! আই লাইক ইউ সো মাচ। অন্তু মুচকি হেসেছিল। ভার্সিটিতে আর ভর্তিও হওয়া হলো না আপনার? আইনের খাতায় লাল দাগ পড়ে গেলে আমার নামের, তারপর আর কি করে? অথচ আমার ইন্টারের রেজাল্ট কিন্তু ম্যাডাম সেই ভালো ছিল। ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পেতে পারতাম। কত বছর জেলে ছিলেন? 2.5 বছরের মতন। তারপর জামিন করা হলো। ততদিনে আমার কেরিয়ার শেষ। ওপস, শালা, গোলামের আবার কেরিয়ার! ধ্যাত। অন্ত কিছুক্ষণ চেয়ে দেখল পরাগের মিথ্যা হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি হয়ে গেলেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পরাগ। যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি, পড়ালেখা বরবাদ করতে পেরেছি, দ্বারসে ওর হুকুমে মানুষ খুন করতে পেরেছি, এ আর কি? তাছাড়া আমি আর মা ওদের পারিবারিক দাস। কত কিছু করেছি ওদের জন্য। এই সামান্য অভিনয়টুকু কি এমন? অন্তু মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু আপনাকে মোটেও মাত্র ইন্টার পাস লাগে না। বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার। কাজে লাগাতে পারেন। একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করলেন? উফ, জীবন ধন্য এই পরাগের। ক্ষমা করতে পারেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল। তাতেই বোঝা গেল তার দৃঢ়তা। ক্ষমা, এই শব্দটাতেই অন্তু এড়িয়ে চলে। সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অব্দি। পরাগকে কেন করবে? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসল মাথা নিচু করে। সেদিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয়ামির দান মেরে দিয়েছেন। তার হাত পা দাসত্বের বেড়িতে বাধা না থাকলে সে কি যেত? আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটিকে জিতে নিতে পারত? কে জানে। অন্তু সব এড়িয়ে কেবল বলল, চলে যান এসব ছেড়ে ছুড়ে। খেলা শেষ না করে না। অন্তু ভ্রু কুচকাল। খেলা? পরাগ কুটিল হাসল। পলাশের দাসবৃত্ত আর নয় ম্যাডাম। একে একে গুড়িয়ে চুরচুর করে দেব আজগর প্রপার্টিজের কারবার। এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য। শেষ দেখা হলো আজ ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল। আপনি কি জয়ামিরকে সহায়তা করছেন? না করার কি আছে? আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ। আমি ম্যাডাম অত খারাপ নই। মা চিরকাল দাসীগিরি করে এসেছে। রক্তে তা ছিল আমার। তাই বহু বছর দাস খেটেছি। কিন্তু পড়ালেখা করতে গিয়ে, সমাজের সাধারণ স্তরের ভালো মানুষদের সাথে মিশতে গিয়ে বিবেকের ঢাকনা একটু একটু করে খুলে যেত। আমি দেখতে পারতাম না পলাশ ও তার চাচার এসব কুকর্ম। ওর আদেশ মানতে গিয়ে যেসব করতে হতো, তা করতেও বিবেকের দংশনে পড়তাম। এজন্যই তো 2 বছরের জেলটা খাটালো আরও। আর না ম্যাডাম, শেষ পাপটা করলাম এবার। বিশ্বাসঘাতকতা। মাফ না পাই, কিছু মানুষ বেঁচে যাক পলাশের হাত থেকে। এতে যেটুকু পুণ্য হবে চলবে। অন্তু বুঝেছিল জয়ামির ও হামজাই নয় শুধু, আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার। কিন্তু জয়ামির শুধুই নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটার কি জানের মায়া নেই? পরাগকে পলাশের সামনে সে আনেনি এই ঘটনায়, তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয়ামির পাপের দায় নিতে খুব পছন্দ করে।
পাগল মাতাল লোক। কেউ একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এইসব লোক ধ্বংস হয় খুব খারাপভাবে। তার জয় নিজেও জানে, তবু কোনো সতর্কতা নেই। অন্তু শেষে আন্দাজে আরেকটা ঢিল ছুঁড়েছিল। আপনাকে কেউ একজন সহায়তা করছে। সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা আজগর নামের কেউ নাকি? অন্তুর রসিকতায় পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নির্বিশেষ তাকিয়ে থেকে বলেছিল, আপনি আমার কোথাও একটা সুচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম। যে ধাক্কা সামলে উঠতে চেয়েছি, আজ এই মুহূর্তে আবার নড়বড়ে লাগছে নিজেকে। তখনই অন্তু উঠে দাঁড়িয়েছিল এই পর্যায়ে। অথচ আমি বিবাহিতা মিস্টার পরাগ। এই ধরনের কথা বলাও অসঙ্গত আমার সঙ্গে। জানি ম্যাডাম, আর আপনার এই ব্যক্তিত্বই পুরুষের মরণের কারণ। যে জয়ামেরকে এত কঠিন ঘেন্না আপনার, তবু তার অগোচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয়। আপনি তাকে মানেন? অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সেই বিয়ের খুতবা ও 3 কবুলকে মানি কেবল, আর কিছু নয়। আসি আমি আজ। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবু অপলক চেয়েছিল। বুকটা চিনচিন করছে। সে জানে এই নারী আর ফিরে তাকাবে না। তবু চেহারাটা দেখার লোভ সংবরণ করা বড় দুঃসাধ্য। পরাগ জোর করে বসে রইল। সংযমের বাতটাকে শক্ত করে বসে রইল। এগিয়ে গেল না। নারীটিকে বেরিয়ে যেতে দিল। বুক চিরে যাচ্ছে। এই ক্ষত ভরাট হয়ে যাবে। তবে এই মুহূর্তে বড় ভোগান্তিতে ফেলছে। এটা তো বিরহ নয়, প্রবাহ। পরাগ হেসেছিল। অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শব্দ করে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল সে রাতে। ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত। আকাশে চাঁদ নেই। 4টা মেঘের আড়ালে লুকিয়ে সে রাতে বোধহয় জয়ামিরকে সুযোগ দিয়েছিল লৌহ রঙে হাত রাঙাবার খেলায় মত্ত হতে। সেই ভোর রাতে রক্তের শরীর ধুয়ে সদর দরজা পেরিয়ে ঢুকল জয়ামির। আলতো আধারের সদর দরজায় তার ছিপছিপে কঠিন অবয়বের প্যাটানো লুঙ্গি পরিহিত দেহটার লম্বা ছায়া পড়ল। সদর দরজার এপারে এগিয়ে দেয়াল ঘেঁষে রক্তাক্ত চাপড়টা ধপ করে ফেলল। ধাতব অস্ত্রের ঝনঝনানিতে চমক উঠল অন্তু। চাপড়টা মেঝেতে পড়ার সাথে সাথে চাপড়ের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের উপর। অন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জয়ামির ফিরেছে। স্বীকার না করে ফেরেনি। দৃঢ় বিশ্বাস অন্তুর। সে জানে জয়ামির স্বীকার করায় ওস্তাদ। ঠিক যেভাবে চায় পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয়ামিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য, অথবা জৌলুস অর্জন। হামজা বসে আছে তখনও সোফাতেই। তার অপেক্ষার অবসান হলো। শান্ত নজর মেলে তাকিয়ে দেখল বিধ্বস্ত জয়কে। মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখল জয়ের শরীরে আঘাত আছে কিনা। বোঝা যাচ্ছে না। তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে সারেন্ডার করে যেচে পড়ে মার খেয়েছে। তবু আইনের কর্মকর্তাদের কাছে নতি স্বীকার করেনি। যা মুখে এসেছে বকে গেছে। উত্তর দেবার সময় একবারও চিন্তা করার অভ্যাস নেই পরিণতি হবে। সামনে কে কি হতে পারে তার সাথে। সেসবের ধার না ধারায় জীবনে আঘাতের কমতির অন্ত নেই দেহে। এই গুণটা জয়ের বউয়ের মাঝে আছে। সব হারাতে রাজি, তবু ভিত নড়তে দেয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়। কপালে মাটি। চোখ দুটো শান্ত স্থির। ঘড়ি দেখল সে চোখ তুলে। হাতের চটের বস্তাটা হাত থেকে ফেলে দিল। এখনো বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে 2-1 বিন্দু মেঝেতে পড়ছে। সাদা ধবধবে লুঙ্গিখানা রক্তে ধুয়ে উঠেছে। মুখে বাঁধা গামছাটা তখন মুখ থেকে নামানো। গলায় ঝুলছে। মুখ, গলা, হাতের কুনুই অবধি রক্তের ছিটা। তার ওপর কাঁচা মাটির আস্তরণ। লুঙ্গিতে মাটি ভরা। গলার লাল টকটকে গামছাতেও মাটি, ঘাম, রক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা। নখের ভেতরে মাটি। খুবলে মাটি খুঁড়েছে বোধহয়। রক্তের সাথে মাটি মিশে একাকার পুরো শরীরটা। চাপ্পরের ধারালো দিকটায় শুকনো রক্তের উপর এখনো অল্প স্বল্প আধজমাট বাঁধা রক্ত। পায়ের চামড়ার স্যান্ডেলটা বস্তাতে বোধহয়। খালি পায়ের গোড়ালির উপর অবধি মাটি।
সেই মাটিতেও তাজা রক্ত মিশে আছে। সেই মাটি পায়ের তালু থেকে ঝরে মেঝেতে ছড়াতে ছড়াতে রুমে ঢুকলো। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্তের একাকার মুখটা মুছে গোসলে ঢুকলো। এই পর্যন্ত ছিল অবরুদ্ধ নিষেধ উপন্যাসের ৫৫ নম্বর পর্ব। অবরুদ্ধ নিষেধ লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা ৫৬। গোসল করে কোমরে গামছা পেঁচিয়ে বের হলো জয়। পা থেকে হাঁটু অবধি পশমে আবৃত, খোলা বুকে পশমে ঢাকান। টপ টপ করে পানি পড়ছে চুল থেকে। চুল মুছতে পারে না ঠিক মতো জয়। পানি তার শরীরে লেগে থাকা মাটি ও রক্ত ধুয়ে নিয়ে চলে গেছে। নিতে পারেনি মুখের কাঠিন্য, তার উপর বীভৎস সেই গায়ে কাটা দেওয়া দাগগুলো। চোখ দুটো লাল, তাতে বুঝি এখন রক্তের নেশা। অন্তর্মনে প্রশ্ন জাগে, খুন করলে কি পুরুষদের গোসল করতে হয়? যতবার জয় মারপিট করে ফিরেছে, যত রাতই হোক গোসল করতে দেখেছে। আজ না হয় মাটি ছিল, আগেও দেখেছে গোসল করতে। তখনও শরীরটাও প্রায় ভেজা, কোনো মতে শুধু গামছা পেঁচিয়ে বেরিয়ে এসেছিল। আচমকা এক অকাজ করল। অন্তর বুক থেকে একটানে ওড়নাটা ছিনিয়ে নিয়ে গলায় পেঁচাল। গামছা ধরনের কিছু গলায় থাকলে সেটা বড় তৃপ্তিদায়ক লাগে তার। শরীর ঘামে প্রচুর, তার ওপর ছোটবেলার অভ্যাস, গলায় কিছু না রাখলে চলে না যেন। সেই ওড়না দিয়ে ঘাড় এদিক ওদিক কাত করে ভেজা শরীরটা মুছে লুঙ্গি পরল। হামজা রুমে ঢুকল। রিমি শুয়ে আছে, শরীরটা ভেঙে পড়েছে মেয়েটার। হামজা কপালে হাত রাখল, ঠোঁট নাক লাল হয়ে আছে, মুখটা ফোলা ফোলা। অতিরিক্ত কান্না করেছে, ভয় পেয়েছে। জয় যখন বেরিয়ে যাচ্ছিল হামজার সাথে দেখা করে, দৌড়ে হামজা কাছে গেছিল। সোফাতে বসা হামজা তখন। রিমি দৌড়ে গিয়ে স্বামীর পায়ের কাছে লুটিয়ে বসল। হাঁটু দুটো দু হাতের বাহুতে জড়িয়ে লাল চিকচিকে চোখ মেলে জিজ্ঞেস করেছিল, জয় ভাইয়া কোথায় যাচ্ছে মেয়র সাহেব? মাঝার ভাইকে মারতে? কঠোর বলিষ্ঠ হাতের মুঠোয় হামজা রিমির থুতনিটা আলতো করে ধরে আঙুল দিয়ে আদর করে বলেছিল, তোমার আরাম করা দরকার, রুমে যাও, আমি আসছি। রিমি যায়নি। স্বামীর হাঁটুতে আস্তে করে মাথাটা এলিয়ে দিয়ে আঁচল বিছিয়ে পা মেলে দিয়ে পড়েছিল। হামজা রিমির চুলে হাত বুলিয়ে দিতে দিতে গভীর ভাবনায় মত্ত হয়েছিল। থেকে থেকে তুলির মেয়ের কান্না ভেসে আসছিল। তরু ছাড়া কোয়েলকে কেউ চুপ করাতে পারে না। রিমি আরো হাতড়ে ধরল হামজাকে, যেন সে আশ্রয় চায়। কঠিন দেবদূতের মতো চেহারার ওই শক্ত সামর্থ্য পাষণ্ড পুরুষটির খুব কাছে রিমির ছোট্ট দেহ ও দুর্বল মনটা একটুখানি আশ্রয় চায়। হামজা তখন উঠে রিমিকে কোলে তুলে নিল। রিমি হু হু করে কেঁদে ওঠে, মুখ লুকায় স্বামীর বুকে। হামজা আর বোঝার চেষ্টা করল না কেন কাঁদছে তার বউ। নারীকে বোঝার চেষ্টা করার অপচেষ্টা সে কখনোই করেনি। হামজার বিশ্বাস, নারী জগৎকে বুঝতে চেষ্টা করলে এই জনম ফুরবে, পুরুষ জনমটা পুরোটা বৃথা পড়ে যাবে। নারীদের নিয়ে হামজার কোনো কালে বিশেষ জ্ঞানধারা নেই। আস্তে করে এনে যখন রিমি কুকড়ে যাওয়া শরীরটাকে বিছানায় শুয়ে দিল, রিমি তখনও গলা ছাড়েনি হামজার। হামজার ভারী পৌরুষ দেহটাকে অনেকক্ষণ ওভাবেই ফেলে রাখতে হয়েছিল রিমির শরীরটার উপর। পরে একটু ঘুমিয়েছিল, এখন আবারও কপালে হাত বুলিয়ে দিয়ে যখন সরে যাচ্ছিল, রিমি ধরল, অর্থাৎ সে জেগে উঠেছে। আস্তে আস্তে উঠে বসলো হামজার বাহু আঁকড়ে ধরে। হামজাকে বসালো সামনে, হাত দুটো গুটিয়ে কোলের উপর রেখে হামজার কাঁধে কপাল ঠেকালো। হামজা আস্তে করে ভারী গলা জিজ্ঞেস করে, কি হয়েছে বেগম? রিমি ডুকরে উঠে, কণ্ঠ কাঁপে মেয়েটার। জয় ভাইয়া ফিরে এসেছে, সাথে তোমার মাঝার ভাইয়ের দেহের বিভিন্ন খণ্ড এনেছে বোধহয়, দেখবে? হামজার বরফ শীতল কণ্ঠস্বর, তাতে রাজ্যের বর্বরতা যেন। রিমির কান্নারত দেহটা কেঁপে উঠল পুরুষটির নিষ্ঠুরতায়, তবু কেঁপে উঠে সেই পুরুষটিকে আঁকড়ে চেপে ধরল খামচে দিয়ে। হামজা আবারও বিভ্রান্ত হয় নারী চরিত্রে। সে বোঝে না এদের, কখনোই না, চেষ্টাও করে না তাই। শুধু টের পেল আজ মাঝারের ওপর পুরনো স্মৃতির ধমক আছে তার বউয়ের। তবু সাথে প্রশ্রয় আছে যে তারা মাঝারকে টুকরো টুকরো করে পশু দিয়ে খাওয়াতে পারে। রিমি তা কষ্ট ও সুখ দুটো মিশিয়ে অনুভূতি সহকারে দেখবে। আপন লোকের অতিপাপ মানুষকে অন্যরকম কষ্ট দেয়, তা ব্যাখ্যাতীত। সেখানে স্নেহের টান নয়, বিশ্বাস ভাঙার যন্ত্রণা থাকে। হামজা অনেকক্ষণ জড়িয়ে চেপে ধরে বসে রইল রিমিকে।
ছোট্ট শরীরটা কাঁপছে, ছটফট করছে হামজার বুকের ভেতর পড়ে। হামজা জিজ্ঞেস করল, কি হয়েছে, কেমন লাগছে? জড়িয়ে এলো রিমির কণ্ঠস্বর। তরু বলেই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল হামজার অর্ধঘর্মাক্ত শক্ত শরীরটা। কয়েকটা খামচিও বসে গেল সেখানে। আরো আরো চেপে ধরতে চাইছে যেন। খামচিগুলো দিয়ে ক্ষোভ ও যন্ত্রণা লাঘবের চেষ্টা করে চলল। হামজা বাধা দিল না, চুপচাপ চুলের উপর হাত রেখে চেপে ধরে রইল নিজের সাথে। ফজরের আজান শেষ হয়ে গেছে, এখন আকাশ ফর্সা হয়ে উঠবে। হামজার ইচ্ছে করল জয়কে সঙ্গে নিয়ে নামাজটা আদায় করে আসতে। সুযোগ নেই, কাজ আছে তার। বলল, ঘুমানোর চেষ্টা করো, সব ঠিক আছে, কিচ্ছু হয়নি। বড় বড় ঘটনার আগে এমন সব ছোট ছোট আভাস সইতে হয়, তাতে সহনশীলতা বাড়ে রিমি। দেখো না, অ্যাডমিশন টেস্টগুলো কত কঠিন মনে হয়। কেন কঠিন হয় বলো তো? কারণ অ্যাডমিশন টেস্টের পর যে লেভেলটা, সেটা আরও বহুগুণ কঠিন। যেই অ্যাডমিশনের কাঠিন্য পাড়ি দিয়ে যে ক্যান্ডিডেটগুলো এগিয়ে যেতে পারে, ধরে নেওয়া যায় এরা পরের ধাপের কাঠিন্য সইতে পারবে। নয়তো তো দেখতে যাকে তাকেই ভালো কোথাও অ্যাডমিট নেওয়া হতো। তা হয় না। বড় কিছুতে যোগদান করতে সেই সহনশীলতা চাই। এইটুকুতে আমাদের ভাঙলে চলে না রিমি। আমি শিখিনি তা। বয়স 15তে থামিনি, তখনও এমন বহুত কিছু দেখেছি। তাই আজ এখানে। এখানে না থামলে আরো ওপরে। বুঝলে না তুমি? দরকার কি? সকাল হয়ে আসছে, ঘুমাও এখন। আমার কাজ আছে। জয় ডাকবে এক্ষুনি। এত আদুরে গলায় এত হিংস্র সব কথা বলা যায়? এই প্রশ্নতে আটকে থেকে রিমি দেখল তার স্বামী বেরিয়ে যাচ্ছে রুম থেকে। সে গুটিসুটি মেরে পড়ে রইল বিছানার সাথে। লোকটা কি তাকে অবহেলা করছে? এই ব্যস্ততা ফুরবে কবে? এখন কি পারতো না রিমিকে জড়িয়ে নিতে, একটু ঘুমিয়ে নিতে? আচ্ছা, এই ব্যস্ততা কাটলেও কি রিমির পাশে শোবার জন্য ওই পাষণ্ড পুরুষ থাকবে? রিমি আঁতকে ওঠে, গলা শুকিয়ে আসে ওর। দৌড়ে গিয়ে জাপটে ধরতে ইচ্ছে হয় লোকটাকে, কিন্তু হাত পা আটকে আছে বিছানার সাথে। জয়ের কণ্ঠস্বর ভেসে আসে, ভাই, হামজা ভাই। বড় ঘরে দিনরাত নেই, ও জায়গা চিরকাল অন্ধকূপ। তৈরিটাই ওভাবে করে নিয়েছিল হামজা, তাতে কোনো জানালা নেই। জয় হাতের চটের বস্তাটা মেঝেতে ঘষে ঘষে টেনে এনে রাখল। শরীর তখনও ভেজা। মুরসালিন বলল, এখন গোসল করলি নাকি? জয় একবার তাকিয়ে দেখে আবার নিজের কাজে মনোযোগ দিয়ে বলল, তোর অজুর পানি চাই তো বল। মুরসালিন বেশ ক্লান্ত স্বরে বলল, তা তো চাই, শুধু আমার নয়, সবারই চাই। হাতটা খুলে দে, বাথরুমেও যেতে হবে। জয় কঠিন মুখে উপহাস করে উঠল, হ, একটু ইবাদত বন্দেগী বেশি করে কর। টপকে যাবি যখন তখন, পাপ টাপের মাফ চেয়ে নে। উপহাসের স্নান হাসি হাসল মুরসালিন মহান। হ্যাঁ, তা তো চেয়ে নিতেই হবে। তোদের এই দিক দিয়ে খুব সুবিধা জয়। তোদের পাপ টাপ নেই জীবনে। সৃষ্টিকর্তার ইবাদত বা ক্ষমা চাওয়ার ঝামেলাও নেই। তীব্র খোঁচা মারা কথাটা শেষ হলো না মুরসালিনের। জয় এক খণ্ড লোহা তীব্র বেগে ছুঁড়ে মারল মুরসালিনের দিকে। তা লাগলে নির্ঘাত মাথাটা ফেটে এখনই খারাপ কিছু হয়ে যেতে পারত মুরসালিনের। কিন্তু আঘাতটা ফসকে গেল, আর সেটা জয়ের ইচ্ছেতেই বুঝি। মুরসালিনের হাতের বাঁধন খুলে দিয়ে এসে জয় ধাতু গলানোর চুল্লিতে গুঁড়ো চুনাপাথর ও কোক মেশালো। যখন চুল্লি জ্বলল, বড় ঘরের তাপমাত্রা প্রায় অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছিল। ঘেমে আরেকবার গোসল করে উঠল জয় ও হামজা। জয় চুল্লি জ্বালিয়ে কিছু গুঁড়ো লৌহ মেশাতে থাকলো চুল্লিতে। হামজা চটের বস্তা উপর করে ঢালল। ঝরে পড়ল তাজা দুটো কাটা পা ও দুটো হাত। থকথকে হয়ে আছে শিরা উপশিরা থেকে ঝরা কষানি ও জমাট বাঁধা রক্ত। এক কোপে কেটে নিয়েছে, দেখেই বোঝা যাচ্ছিল। এখনো হাতের আঙুলে মাঝারের ব্যবহৃত মেটেরঙা পাথরের আংটিটা আছে। বাচ্চারা ভয় পাচ্ছিল। মুরসালিন থামালো ওদের। হামজা কোনো বিশেষ খেয়াল নেই আজ ওদের দিকে। সে চাপড় দিয়ে মাঝারের কাটা হাত পা ছোট ছোট টুকরো করছে। হাড়গুলো ছড়ানোর সময় পাথর ব্যবহার করল। এরপর টুকরোগুলো ছুঁড়ে মারল এক এক করে জ্বলন্ত চুল্লিতে। এমনিতেই গলিত লোহার দগ্ধ অসহনীয় হয়। জয় হামজা দুজন খুব অভ্যস্ত, কিন্তু বাচ্চাগুলো অস্থির হয়ে যাচ্ছিল। তার উপর কাঁচা মানুষের মাংস, হাড় ইত্যাদি ঝলসে যেতে লাগলো চুল্লিতে।
অসহ্য দুর্গন্ধে বড় ঘরে থাকা মুশকিল হয়ে যাচ্ছিল। মুরসালিন দেখল জয় কিছু ঢালছে চুল্লিতে, হয়তো পেট্রোলিয়াম কয়লা হবে। বড় ঘরের ডান পাশে একটা ক্রুসেবল মেটাল মেল্টিং মেশিন আছে, ওটা বোধহয় অচল। হামজা জিজ্ঞেস করল, মাথাটা কোথায়? পুঁতে রেখে এসেছি। কবরস্থানে খাদেম ছিল? বাইরে দাঁড়িয়েছিল। টাকা দিতে হয়েছে? জয় কথা বলল না, তার পুরো শরীরে ঝর্ণা বয়ে যাচ্ছে ঘামের। মুরসালিন নামাজ শেষ করে বসে দেখল দুই ভাইয়ের বর্বরতা চুপচাপ। মাঝারের মাথাটা কবর দিয়ে রেখে এসেছে, হাত পা চারটা এখানে গলিয়ে নিশ্চিহ্ন করে ফেলছে, অর্থাৎ কোথাও শুধু কোমর থেকে গলা অবধি দেহটুকু ফেলে রেখে এসেছে। তা দেখে ওটা যে কার দেহখণ্ড তা শনাক্ত করাও মুশকিল। মুরসালিনকে আবারও স্পটলাইটের নিচে বাঁধল জয়। মুরসালিন জিজ্ঞেস করল, কাকে খণ্ড করে এলি? কি হয়েছে? কোনো পাপের পুরস্কার পেয়েছিস নাকি আবার? জয় মুরসালিনের দিকে কোমর ঝুঁকিয়ে দাঁড়িয়ে মুচকি হাসল। কলজেটা কচমচিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো, কথাবার্তা মেপে বলবি। মুরসালিন হাসল। দাড়িপাল্লা কোথায়? আমার কথা মাপার আগে তোদের পাপ মাপতাম, কতটা পাপ জমা হলে বা তার প্রতিদান আসতে শুরু করে। তোদেরটা শুরু হয়েছে বোধহয়, অবশ্য শুধুই আন্দাজ আমার। জয় ওর ডান হাত খোলা রেখে সামনে একটা মোড়া নিয়ে চেপে বসল, একটা কাগজ ও কলম এগিয়ে দিয়ে বলল, একটা সুন্দর স্টেটমেন্ট দে তো বাপ, বহুত জ্বালাচ্ছিস, এমনিতেই মন মেজাজ ভালো না, যা বলছিস সেটা লেখ। মন মেজাজের কি হয়েছে, বলবি তো? যা বলছিস সেটা কর মুরসালিন, কথা বলতে আগ্রহ পাচ্ছি না। মুরসালিন অটল পর্বতের ন্যায় মাথা নাড়ল। এতই যদি সহজ হতো তাহলে কি এত কিছু করতে হতো তোদের? এতদিনে পারলি না, আজ এমন কি হলো যে সহজ ভাবছিস? আর কি বলতে বলছিস তোরা, যা আমি করিনি? করলেও তা শুধুই প্রতিক্রিয়া। ক্রিয়া তোরা দেখিয়েছিলি শুরু থেকে, হাজার হাজার প্রাণ নিয়েছিস, সেসব অবিচারের এক ফোঁটা প্রতিক্রিয়ার এত জ্বলন ধরেছে কেন তোদের? কিছুই করিনি আমরা, শুধু আল্লাহর নামে শুয়ে যাচ্ছি। করিসনি? শালা জঙ্গির দল, দেশদ্রোহী শালা তোরা। টুপিদারি গালে মাথায় ঝুলাইয়ে দেশের সাথে বেইমানি করে যাচ্ছিস যুগের পর যুগ। কিসের বেইমানি জয়? দেশটার অধঃপতনে কত আনা দায় আমাদের দিয়ে মিছিমিছি পাপমুক্ত অভিনয় করতে চাস তোরা? তোদের বিবেচনা বোধ খুলুক, আমিন। হামজা শান্ত স্বরে বলল, বেশি ঝটপটাচ্ছ মুসরালিন, শান্ত হও। নইলে কি করবেন? শান্ত স্বরে বলল মুরসালিন। এরপর জয়ের দিকে ফিরল। তোদের বোঝাপড়া আমার সাথে, ওই বাচ্চাগুলোকে ছেড়ে দে, ওরা কিচ্ছু করেনি। তোদের শক্তি ক্ষমতার, আমাদেরটা দিলের। ভুলে যাস না, প্রাণ নিয়ে যারা পালায় তাদের দৌড়ের গতি বেশি হয়। একবার ছেড়ে দিয়ে দেখ না, বেঁধে কেন রাখতে হয়? কারাগারে কেন দিতে হয়? রাতে আন্ধারে মেরে কেন ফেলতে হয়? রাজপথে সামনে আসার সৎ সাহসটুকু বুকে নেই? তা জানিস তো তোরা। মিছিমিছি বাহাদুরি দেখাস না ভাই, বিরক্ত লাগে। জয় কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থেকে কাগজটা এগিয়ে দিয়ে কেবল শীতল স্বরে বলল, স্টেটমেন্ট। তুই শুধুই ব্যক্তিগত আক্রোশ থেকে এসব করছিস জয়, আর সেটা শুধুই ভুল বোঝাবুঝিতে সৃষ্টি হয়েছে তোর মাঝে। জয় রোবটের মতো স্থির স্বরে কেবল উচ্চারণ করল শক্ত মুখে, স্টেটমেন্ট। কিসের স্টেটমেন্ট? দেশের সাথে গাদ্দারি করে আসছিস তোরা সেই পূর্ব পাকিস্তানের আমল থেকে, এখন আবার সংখ্যাগরিষ্ঠতার চেষ্টা করছিস দেশের ক্ষমতাকে উপড়ে ফেলে নিজেরা ক্ষমতায় আসতে। এসব লিখবি। কাকা কাকে মেরেছিস, আর কারা কারা জিম্বি আছে তোদের কাছে, সেসবের হিসাব দিবি। সব স্বীকারোক্তিমূলক একটা স্টেটমেন্ট চাই। জয়ের কণ্ঠ ফুরে আগুনের হলকা ছুটছিল। আগুনটুকু গিলতে গিলতে যেন আবারও রিপিট করলো কথাগুলো। মুরসালিন শান্ত স্থির কণ্ঠে বলল, যে কথাগুলো বললি তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা বা প্রমাণ আছে তোর কাছে? হামজা চুপচাপ বসেছিল, এবার তাকালো চোখ তুলে। জয় বলল, একটা স্টেটমেন্ট দে। মিথ্যা স্বীকারোক্তি দেব? কিন্তু কেন? ওদের বাঁচাতে। তুই তো আমির ওদের, না? তোর সামনে মরবে, দেখতে ভালো লাগবে না তোর? ওরা বাঁচবে না এতে। জয় দাঁত খিচে উঠল। জয়ামিরের কথা নড়চড় হয় না। মুরসালিন মাছি তাড়ানোর মতো অবজ্ঞা করে বলল, রাগ তোর জিকির, কথায় কথায় কি এত নিজের নাম জপিস মূর্খর মতো?
নিজের ভেতরের কখনো জেকে দেখেছিস? কত বড় ফাঁপা ঢোল তুই! এক পর্বতসম হাহাকার নিয়ে শুধু দাপিয়ে বেড়াচ্ছিস ক্ষমতার দাপটে। আদতেও কি তোর বলতে কিছু আছে? সজোরে একটা ঘুষি মারল জয় মুরসালিনের ক্ষতবিক্ষত মুখটার উপর। রক্ত বেরিয়ে এলো। মুরসালিন মলিন মুখে হাসল। তুই সত্যি নিতে পারছিস না জয়। তুই জানিস আমি ঠিক, তুই ভুল। তবু এই ক্ষমতার দাপট আর অপশক্তির দ্বিধান্বিত লড়াই। পিছু হটে যা, পাপ করিস না আর। হামজা ভাইয়ের ক্ষমতার খিদে আছে, তোর তো তা নেই, শুধুই ব্যক্তিগত আক্রোশ। ছেড়ে দে এসব। একটু থেমে মুরসালিন বলল, খিদে খারাপ জিনিস জয়। জানিস তো 1972-এর আন্দেজ পর্বতে প্লেন ক্র্যাশের ঘটনার 72 দিন যে যাত্রীগুলো বরফের পর্বতে আটকে ছিল, খিদে ওদের কি পর্যায়ে নিয়ে গেছিল? ওরা নিজেদের সহযাত্রীদের দেহের মাংস ছিঁড়ে খেয়ে বেঁচেছিল। এ থেকে আন্দাজ করতে পারবে খিদে কতটা ভয়াবহ রিপু। শুধু পেটের খিদেই নয় জয়, মানুষের ষড়রিপুর মাঝে একটি এই লোভনীয় খিদে। সেটা যে কোনো কিছুর খিদে হতে পারে, হোক ক্ষমতার, যা মানুষকে সর্বোচ্চ নিচে অব্দি নিতে পারে। হামজাবাই থামবে না। তুই কেন তার সঙ্গী ও সাক্ষী হচ্ছিস? তোর এই কি হাল হয়েছে জয়? তোর নীতির বাণী পকেটে রাখ মোরসালিন। ভালোই মাইন্ড কন্ট্রোল করার ট্রিক্স শিখেছিস দেখছি বাপ। রাজনীতি আর শিবির, থুক্কু, জঙ্গিবাদ ছেড়ে কি সাইকোলজি নিয়ে গবেষণা করছিস? বালের পেঁচাল ছাড়। রাজধানীতে ছাত্রলীগের কয়েকজন নেতা জিম্বি আছে তোদের কাছে, তাদের খোঁজ দে, বাচ্চাগুলোকে ছেড়ে দেব। মুরসালিন হতাশ নিঃশ্বাস ফেলল। তাহলে চল একটা সওদা করি। জয় তাকিয়ে রইল। মুরসালিন বলল, আমাদেরও অসংখ্য লোক তোদের কাছে বন্দি, যারা ধুকে ধুকে মরছে। আবার কতজন কারাবাসে যাচ্ছে, তাদের ছাড়িয়ে আন। আজ যা রাজধানীতে, তোর উপর মহলের কর্তাদের বল ওদের ছেড়ে দিতে। দেশটাকে ক্ষমতার ক্ষুধা নিবারণের সুস্বাদু খাবার না বানিয়ে অন্তত কিছুটা ন্যায় নীতিতে বহাল রাখতে বল। দেশটা জঙ্গল, দেশের জনগণ জঙ্গলি জানোয়ারে পরিণত হয়ে যাচ্ছে দিন দিন। ভালো লাগছে এসব? জয়কে সরিয়ে দিল হামজা। ঠেলে বড় ঘর থেকে বের করে ওপরে পাঠাতে চাইল। যা, ঘরে যা, একটু ঘুমা। জয় গেল না, চুপচাপ বসে রইল ইস্পাতের খণ্ডের উপর। হামজা বসল মুরসালিনের সামনে। 3 দিনের পর একটা কুলখানের আয়োজন করা হলো পাটোয়ারি বাড়িতে। পুরো এরিয়ার লোকের নিমন্ত্রণ, হাজার হাজার লোক খাবে। সকাল সকাল বাজারে গেছিল জয়। ব্যান ভরে ভরে বাজার এলো। জয় ফিরল রিকশাতে। তার বাইকের প্রতি কোনো মোহ ছিল না কখনো। যুবক বয়সেও কখনো বাইক নিয়ে অযথা ফুটেজ খেয়ে বেড়ানোর মতো কোনো প্রবণতা তার চরিত্রে দেখা যায়নি। একবার জয়কে এক নারী বলেছিল, জয় আমির সাহেব, যে নদীর গভীরতা বেশি, তার বয়ে চলার আওয়াজ কম। জয় মানে কথাটা, আর কখনো দেখা হয়নি নারীটির সঙ্গে তারপর। তবু জয় মানে, যার গভীরতা বেশি তার চলনে তর্জন গর্জন থাকে না। সেই নারী আরও বলেছিল, রহস্য কোনটা জানেন? সেটা যে রহস্য, সেটাও এক প্রকার রহস্য, সেটাই রহস্য। জয় বিরক্ত হয়ে বলেছিল, বালের কথা কইয়েন না, বোঝায় কন। নারীটি ধারালো ঠোঁট কিঞ্চিত এলিয়ে হেসেছিল। রহস্যকে আপনি দেখবেন, নাড়বেন, অনুভব করবেন, খুব কাছে থাকবেন, অথচ বুঝতে পারবেন না ওটা এক রহস্যের ধার। সেটা হলো রহস্য। অর্থাৎ যা রহস্য তা দেখে বোঝা যাবে না সেটা রহস্য। রহস্যের রহস্যটাও এক প্রকার রহস্য। এসব কেন মনে পড়ছিল আজ রিকশায় চলাচলের সময় জয় জানে না। লোকের দিকে ওর খেয়াল নেই। তবু যে লোকে ঘটা করে ওকে সালাম ঠুকে যাচ্ছে তা বুঝল। মনে মনে বকে উঠল, তেলবাজ বাঙাল সম্প্রদায়। জয় রিকশাওয়ালাকে বলল, একটা শাবনূরের গান শুনবি? উৎসাহে মাথা নাড়ে রিকশাওয়ালা। হ ভাই, শুনি। জয় গেয়ে উঠল, যেই ডালে বান্দি ভাষা, ভাঙে সেই ডাল, আমার এমনই কপাল। ফটকের সম্মুখে থেমে দেখল ছেলেরা বাজার নামিয়ে নিচ্ছে। সে রিকশার ভাড়া মিটিয়ে পেছনের ভ্যান থেকে খাঁচা নামালো। 4টে বিদেশি মাংসাশী কুকুর, সরু সরু ধারালো দাঁত সবসময় বেরিয়েই থাকে। ওরা ক্ষুধার্ত, দেখেই বোঝা যাচ্ছিল। ছেলেরা চমকালো, ভাই, এইটারে কি করবেন? জয় হাসল, জবাই করে গরুর মাংসের সাথে মেশাবো, অত হালাল মাংস কেনার টাকা নাই। সবাই তাকিতুকি করল। জয়ের আদেশে বিশাল খাঁচাটাকে নিয়ে গিয়ে ওয়ার্কশপের ওপারের ঘরে রাখা হলো। নির্দেশ রইল, কুকুরগুলোকে যেন এক ফোঁটা পানিও না দেওয়া হয়। রতন এগিয়ে এলো, ভাই, একখান জরুরি কথা আছে।
ওমা, তাই নাকি? বল বল। জয়ের রসিকতায় সবাই হাসল। রতন একটু মিয়ে গেল। জয় বলল, কি বলবি? গতকাল রাত্রিরে সাবেক মেয়র ঝন্টু সাহেবের কেনা জানি খুব খারাপভাবে খুন করছে ভাই। জয় চমকে উঠল। ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইস, সকাল সকাল কি দুঃখের খবর শুনাইলি রে মফিজ। যাই হোক, লোকটারে আল্লাহ বেহেস্ত নসিব করুক। সবাই বলো আমিন। সবাই সমস্বরে স্লোগানের মতো করে বলে ওঠে আমিন। শেষে আবার কেউ অভ্যাসবশত মুখ ফসকে বলে ফেলল, জয় বাংলা। জয় ফিরে তাকালো, তারপর চট করে হেসে ফেলল। তা দেখে ছেলেদের যে কি খুশি। ওরা পরিস্থিতি বোঝে না, ওরা খালি জানে ওদের জয় ভাই হাসলে ওদের মুখ বেজার রাখার নয়। জয় হাত মুঠো করে বিপ্লবীদের মতো করে উঁচিয়ে ধরে বলল, জয় বাংলা। সিঁড়ি দিয়ে ওঠার সময় পা টলছিল। জ্বর চলে এলো কেন হঠাৎই বুঝতে পারছিল না জয়। গত রাতে বাড়ি ফিরেছে রাত ৩টায়। এরপর ঘুম হয়নি ঠিক মতো। গা টলছে। জয়ের চোখের সামনে তরুর জ্বরে কুকড়ে যাওয়া মুখটা ভেসে ওঠে। বকে ওঠে মাথা ঝাড়া মেরে। হের শালা, কি সব ধনবাল ভাবিসে। রিল্যাক্স জয়, কিচ্ছু হয় নাই। অল টাইম অল রাইট। কি বললাম বলতো? জয় বিকেল অব্দি পড়েছিল বিছানায় ওভাবেই। বেহুশের মতো লাগছিল দেখতে। অন্ত কাজের ব্যস্ততার মাঝেও কয়েকবার ঘরে এলো। ওভাবে জয়কে পড়ে থাকতে দেখে বেশ লাগছিল। প্রতিবার আনমনে স্নান হাসল। নিঃশব্দে মনে মনে জয়কে ডেকে বলল, নিজের ঘা 16.5 আনা জয়ামের। পাপ সামনে এসে দাঁড়ানোতে নিজেকে খোদা দাবি করা ফেরাউন ও সর্বশক্তিমান আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করেছিল। আপনারা তো নির্বোধ মূর্খ মানব, যারা মিথ্যা দাপটে লুটেপুটে বেড়াচ্ছেন। বাচ্চাদের সকাল থেকে কিছু খেতে দেওয়া হয়নি বোধহয়। অন্তু ও জয়কেও বিকেল অব্দি খেতে ডাকলো না। সামান্য কিছু এনেও দিল না। রিমি যখন হামজাকে খেতে দিচ্ছিল, অন্তর ইচ্ছে হয়েছিল খাবার প্লেটটা এক ঝটকায় কেড়ে নিয়ে সবটুকু খাবার কোনো পশুকে বিলিয়ে দিতে। পারেনি। সে নিজেও খায়নি সকাল থেকে। খেতে মরে গেছে আজকাল। পানির পিপাসাও সারাদিনে বিশেষ একটা টের পায় না। কোনো মতো একবেলা সামান্য খেতে গেলেও গলায় খাবার আটকায় যেন। মাগরিবের ওয়াক্তের খানিক আগে নিচে গিয়ে ছেলেদের দিয়ে দুধ আনালো। সন্ধ্যার দিকে 1 গ্লাস গরম দুধ নিয়ে এলো জয়ের জন্য। জয় চিত হয়ে শুয়ে কিউব মেলাচ্ছে আনমনেই। তা মিলছে কিনা সেদিকে খেয়াল নেই। খালি গায়ে এসির বাতাসে লোমকূপ শিউরে শিউরে উঠছে মাঝে মধ্যেই। জ্বরের তোপে চোখ দুটো লাল। তা দেখলো খুঁটিয়ে খুঁটিয়ে অন্তু। অন্তুর আজকাল শুধু চোখের সামনে ভেসে ওঠে মুমতাহিনার ছিন্নভিন্ন ছোট্ট দেহটা। অথচ সেভাবেই যখন এ বাড়ির মেয়ে তরু অত্যাচারিত হলো, তখন দুই ভাইয়ের হত্যাযজ্ঞের আয়োজন অন্তকে অবাক করে তুলছে ক্ষণে ক্ষণে। দুজনই মেয়ে, সমান তাদের শেষ যন্ত্রণা। অথচ দুই ভাইয়ের প্রতিক্রিয়া কত ভিন্ন। জয়ের শরীর টকবক করে ফুটছে যেন। অন্তু হাত ছুঁয়ে চমকে উঠল। দুধের গ্লাস ধরল মুখের সামনে। জয় ছিটকে সরে গেল। ধর্ষালি, কি এটা? তোরে আনতে বলছি এই জিনিস? এর চাইতে বিষ ভালো, সরা। অন্ত টকবকে গরম দুধের গ্লাসে ঝাঁকি মেরে তার জয়ের হাতে ফেলল। জয় ছিটকে ওঠে। অন্ত বলল, আমার সঙ্গে মুখের ভাষা সংযত রাখবেন। লোকে যাই জানুক, আপনি তো জানেন আমি রাস্তার মেয়ে না। এইটুকু খেয়ে নিন, ভালো লাগবে। জয় কিছুক্ষণ ভ্রুকুচকে চেয়ে থেকে আলতো করে প্রসন্ন চিত্তে হাসত। হ, বমিটা তোর গা ভরে করি। এরপর অবেলায় একটা গোসল দিয়ায়। সরাবল, দুধ আমি খাই না। অন্ত বলল, পছন্দ না? জীবনে খাই নাই, থু, সরাও। অল্প একটু নিন, আমি খাইয়ে দিচ্ছি। জয় ভ্রু কুচকে চেয়ে আছে দেখে অন্ত বলল, বিষ টিস নেই, নিশ্চিন্তে খেতে পারেন। এভাবে মারার হলে শত রাত সুযোগ পেয়েছি। জয় হেসে মাথা নাড়ল। আমি খাই না দুধ, তুমি খেয়ে ফেলো। অন্ত কিছুক্ষণ অপেক্ষা করে দুধটা ঠান্ডা করলো। এরপর এগিয়ে এলো। জয়ের বাহুটা ধরে এগিয়ে আনতে গেলে ইচ্ছাকৃত জয় এসে অন্তর কাঁধের উপর হেলান দিয়ে আধুসা হয়ে পড়ে রইল। অন্ত আপাতত কিছু বলল না। দুধের গ্লাসটা জোর করে মুখের কাছে ধরল। খান এটুকু, জ্বরে তো গা পুড়ছে। খুব সুখ লাগছে তাতে। দুধটুকু খেয়ে মিনিট 15 বাদে জয় ঘুমিয়ে পড়ল। হামজা বাড়িতে ছিল না। অন্ত চাবি নিয়ে চলে যায় বড় ঘরের দিকে। পিপাসার্ত শিশুগুলো অন্তকে বড্ড জ্বালায়। ওদের খাওয়া না হলে তার গলা দিয়ে পানি নামে না। জয় ঘন্টাখানেকের আগে উঠবে না। অন্তর ভেতর থেকে কেউ ডেকে উঠছে, তুই ধোঁকাবাজ হয়ে উঠছিস, নয় কি? অন্ত প্রতিবাদ করে, পাপারে ত্রাসে পিষ্ট হয়ে মরা আত্মহত্যা হতো। এটা ধোঁকা নয়, হয়তো কৌশল। বেঁচে থাকার কৌশল, বাঁচিয়ে রাখার কৌশল।
একটু চুপ থেকে ফের বলল, হয়তো আমি খুব খারাপ হয়ে গেছি। তাচ্ছিল্য করে হাসে। খারাপের রাজ্যের ভালোর প্রবেশ খারাপকে ভালো করেনি, ভালোকে খারাপ করেছে। এরই দৃষ্টান্ত প্রতিষ্ঠিত হলো, নয় কি?